সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? একটু 2-3 মিনিট লেট হয়ে গেল টেকনিক্যাল প্রবলেমের কারণে। আমি প্রথমেই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজ আমার এই যুক্তিবিদ্যার ক্লাসে কিশোর বর্তমানে প্ল্যাটফর্মে আমার শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে আরও যারা দেখছেন ক্লাসটি তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। তো আজ আমরা যুক্তিবিদ্যার ক্লাসে আমরা আবার এক সপ্তাহ পরে ডিয়ার স্টুডেন্টস আবার ফিরে এসেছি। আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম, তোমাদের মনে আছে? সপ্তম অধ্যায়ে আমরা প্রায় শেষের দিকে। আজকে আমরা সপ্তম অধ্যায়ে টোটাল চ্যাপ্টারটি শেষ করে দিব। আমাদের দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে যে নিরীক্ষণ এবং একটা পরীক্ষণ। তোমরা জানো নিরীক্ষণ এবং পরীক্ষণ কি। আজকে আমরা এই অধ্যায়টি তাহলে ইনশাআল্লাহ একটু দ্রুত পড়াশোনা করে একটু সবাই একটু কেয়ারফুলি খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা দ্রুত শেষ করে দিব ইনশাআল্লাহ। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা আগের দিন কি নিয়ে আলোচনা করেছি? তোমরা বলো তো, একটু আমাকে জানিয়ে দাও কে কেমন আছো সেটা জানিয়ে দাও, আর আমার সাথে সাথে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও লিখে যে গতদিন আমরা কোন টপিকটা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। জাস্ট টপিকটা আমি জানতে চাচ্ছি কি টপিক পড়েছিলাম। ওকে, আর আজকে আমি আমার টপিকটা শুরু করবো। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে ডেকে নাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আর আজকে সাউন্ডের একটু প্রবলেম হবে। প্রথমে বলছিলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একটু প্রবলেম হতে পারে। একটু জোরে বলার চেষ্টা করছি, কষ্ট করে একটু বুঝে নাও। ওকে, তাহলে আজকে আমরা পড়বো আরোহের বস্তুগত ভিত্তি। তোমরা জানো নিরীক্ষণ এবং পরীক্ষণ আসলে কি, সেটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আরোহের বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। তোমরা জানো একটি হচ্ছে নিরীক্ষণ এবং আরেকটি হচ্ছে পরীক্ষণ। আজকে আমরা নিরীক্ষণ এবং পরীক্ষণ নিয়ে আলোচনা করব। ওকে, নিরীক্ষণ এবং পরীক্ষণ নিয়ে আলোচনা করব। দেখো আমাদের এই অংশ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। ফার্স্টের কোশ্চেনগুলো বলে নিই আমরা, যে কি কি টপিক আমরা আমাদের টপিকটা আমরা কোন মোটিভ নিয়ে পড়বো সেটা আমরা ফার্স্টে বলে নিই। দেখো নিরীক্ষণ থেকে কোশ্চেন আসতে পারে যে নিরীক্ষণ কাকে বলে, নিরীক্ষণ বলতে কি বুঝো, বা আরোহের বস্তুগত ভিত্তি কি ব্যাখ্যা করো। সেখানে তোমাকে নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয় ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, নিরীক্ষণ এবং পরীক্ষণ দুইটি ব্যাখ্যা করতে হবে। অথবা আসতে পারে যে নিরীক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো বা পরীক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো। আরেকটি বিষয় হচ্ছে যে নিরীক্ষণ করতে যে কিছু অনুপপত্তির সৃষ্টি হয়, কিছু ভুলের ভ্রান্তির সৃষ্টি হয়। সে কি কি ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়, নিরীক্ষণের অনুপপত্তিগুলো আলোচনা করো আসতে পারে, বা সরাসরি অনুপপত্তির নাম বলে দিতে পারে যে এটি আলোচনা করো। তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে ফার্স্টে নিরীক্ষণ কি বুঝবো, নিরীক্ষণের বৈশিষ্ট্য কি বুঝবো, নিরীক্ষণের কয়েকটি শর্ত রয়েছে শর্তগুলি পড়বো, তারপর হচ্ছে অনুপপত্তি পড়বো, আর পরীক্ষণ কাকে বলে পড়বো, পরীক্ষণের বৈশিষ্ট্য পড়বো, আর দুইটির মধ্যে কোনটি বেটার সেই সুবিধা অসুবিধাগুলি আমরা পড়বো। দেখি তোমরা কে কে ক্লাসে জয়েন করেছো। খুশিয়ারা ওয়ালাইকুম আসসালাম, প্রামাণিক ওয়ালাইকুম আসসালাম, প্রামাণিক ওয়ালাইকুম আসসালাম বলেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে রুমি, সাদিয়া, তানহা, পপি আক্তার, ঠিক আছে, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পিনাক দেবনাথ ওয়ালাইকুম আসসালাম, স্বাধীনা ওয়ালাইকুম আসসালাম, সকলকে হ্যালো সাকিব, সকলকেই স্বাগত জানাচ্ছি। ওকে, আমরা শুরু করে দিয়েছি ক্লাস অলরেডি। তোমরা দেখেছো যে আমরা আরোহের বস্তুগত ভিত্তি নিয়ে আলোচনা করছি এবং এই আরোহের বস্তুগত ভিত্তির মধ্যে রয়েছে হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। নিরীক্ষণ ফার্স্টে কি আমরা সেটা নিয়ে আলোচনা করা শুরু করে দিই। আচ্ছা, ওকে, ফার্স্টে তোমরা তো বলছি যে নিরীক্ষণ হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি, কিন্তু কেন ভিত্তি? নিরীক্ষণটা আসলে আরোহের বস্তুগত ভিত্তি কেন বলছি আমরা? কারণ বলছি হচ্ছে দেখো নিরীক্ষণ আমরা যখন কোনো কিছু একটি সিদ্ধান্ত গঠন করতে যাই, কয়েকটি দৃষ্টান্ত গ্রহণ করেছি, এই কয়েকটি দৃষ্টান্ত গ্রহণ করে একটা অতএব একটা সিদ্ধান্ত নিচ্ছি। তো দেখো এই যে দৃষ্টান্তগুলি রয়েছে সেই দৃষ্টান্তগুলি কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার ফল। আমরা বারবার বলছি আরোহ কি করে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতা আমি গ্রহণ করলাম, মনে করো সাপোজ হচ্ছে কোন একটি দৃষ্টান্ত আমরা গ্রহণ করলাম যে কোন একটি যে বস্তুর ভূপতন হয়, সকল বস্তুর কি হয়, ভূপতন হয়। যে কোনো কিছু ফেললে কি হয়, যে আপেল মাটির দিকে পড়ে, কিংবা একটা লোহা মাটির দিকে পড়ে। হ্যাঁ, আপেল মাটির দিকে পতিত হয় বললা। এভাবে তুমি অনেকগুলো উদাহরণ দিলা, লোহার উদাহরণ দিলা তুমি, তারপরে মনে করো যে সাপোজ অন্য একটি উদাহরণ দিলা, তুলার উদাহরণ দিলা। তুলা সব কিছু কি হয়, মাটির দিকে পতিত হয়। এই যে কথাগুলো আমি বললাম যে তাহলে অতএব পৃথিবীর সকল
বস্তু, পৃথিবী বলে না, সকল বস্তু কি হয় পৃথিবীর দিকে পতিত হয়, পৃথিবী বা ভূপৃষ্ঠের দিকে, পৃথিবী না বলে বলো যে ভূপৃষ্ঠের দিকে পতিত হয়, তাই না? ভূপৃষ্ঠের দিকে বা সকল বস্তুর কি হয়, একবারে বলি ভূপতন হয়, ভূপতন হয়। এই যে কথাটি আমি সিদ্ধান্তটি গ্রহণ করলাম, তাহলে এর বেসিস হিসেবে আমি যে দৃষ্টান্তগুলির কথা বলেছিলাম, সেই দৃষ্টান্তগুলি আমি ফার্স্টে কি করতে হবে, এগুলি সত্য না মিথ্যা সেটি আমাকে জানতে হবে। আমি যদি এখানে উদাহরণ হিসেবে বলতাম যে আপেল আকাশের দিকে উড়ে যায়, লোহা আকাশের দিকে উড়ে যায়, তুলা আকাশের দিকে উড়ে যায়, অতএব সকল বস্তুর কি হয়, আকাশের দিকে উড়ে যায় বা সকল বস্তু ঊর্ধ্বগামী, এই কথাটা যদি আমি বলতাম তোমরা কি মেনে নিতে? তোমরা মেনে নিতে না। কারণটা কি, কারণ তোমাদের বাস্তব জীবনে তোমরা যে দৃষ্টান্তগুলো সবসময় পর্যবেক্ষণ করে করে বড় হয়েছো, সেই দৃষ্টান্তের সত্যতার সাথে এটি মিলছে না। তার মানে হচ্ছে যে আরোহ অনুমান গ্রহণ, একটা অনুমান করতে হলে তোমাকে সকল বস্তু সম্বন্ধে যদি অনুমান করতে হয়, সেটা যদিও অনুমান, তার বেসিস হিসেবে কাজ করছে কিছু বাস্তব দৃষ্টান্তের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাটিকে আমরা পাই নিরীক্ষণের মাধ্যমে। সেই অভিজ্ঞতাটিকে আমরা পাবো নিরীক্ষণের মাধ্যমে। আমরা নিরীক্ষণ যদি না করি তাহলে আমরা পাবো না। তাহলে নিরীক্ষণ হচ্ছে এক প্রকার কি ধরনের, এক প্রকার হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ, ইন্দ্রিয় গ্রাহ্য নিরীক্ষণ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ। ওকে, প্রত্যক্ষণ মানে হচ্ছে, আমি উদাহরণটা মুছে দিচ্ছি, প্রত্যক্ষণ মানে হচ্ছে আসলে ইন্দ্রিয় গ্রাহ্য, কারণ ইন্দ্রিয়ের সাহায্য ছাড়া আমরা কিন্তু প্রত্যক্ষণ করতে পারবো না। প্রত্যক্ষণ মানে শুধু দেখা না, প্রত্যক্ষণের সাথে তোমার হতে পারে সেটা শোনা, হতে পারে জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করা, হতে পারে চোখ দ্বারা দেখা, ত্বক দ্বারা ফিল করা, হোয়াটএভার ইট ইজ। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা আমাদের যে দেখা মানে কোনো কিছু জানার অভিজ্ঞতার যে ক্ষমতা, সেটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ। তার নিরীক্ষণ হচ্ছে এক প্রকার ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ। এখন এই ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণটা কেমন, এর বৈশিষ্ট্যটা কেমন হবে, নিরীক্ষণটাকে যে প্রাকৃতিক পরিবেশে, কেমন পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে। দেখো আমরা যখন এই ডেফিনিশনটা আমরা পয়েন্ট পয়েন্ট করে দেখবো, আমরা এখান থেকে কিন্তু আমি এর আগের দিন ক্লাসে বলেছি বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পেয়ে যাব। সো সংজ্ঞাটিকে আমরা এমন ভাবে পড়বো যেমন সেখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলোকে আমরা ডিরাইভ করতে পারি। ওকে, সো সেভাবে আমরা শিখবো। দেখো এটি হচ্ছে নিরীক্ষণ। আমি ফার্স্টে বলছি এটি এক প্রকার ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করি, এবং এটি কেমন কোন পরিবেশে হয়, প্রাকৃতিক পরিবেশে করি, কৃত্রিম পরিবেশে নয়, বরঞ্চ প্রাকৃতিক পরিবেশে আমরা প্রত্যক্ষণ করি। এরপরে আমরা আর কি করি, দেখো যে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ করছি প্রাকৃতিক পরিবেশে, এবং সেটি সুপরিকল্পিতভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে, সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিতভাবে, ওকে। আর এই যে সুনিয়ন্ত্রিতভাবে প্রাকৃতিক পরিবেশে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণটা করছি, তাহলে তো আমার একটা উদ্দেশ্য আছে, বলো? আমার তো একটা উদ্দেশ্য আছে। আমি স্পেসিফিক একটি অনুমানের জন্য আমি স্পেসিফিক বিষয় নিয়েই তো নিশ্চয়ই সিদ্ধান্ত আমি যাচাই বাছাই করবো, তাই না? তাহলে আমি অবশ্যই কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা উদ্দেশ্যে, সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, তাই না? সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। দেখো তাহলে আমাদের এই যে চারটি বেসিক বৈশিষ্ট্য, এই চারটি বেসিক বৈশিষ্ট্য দ্বারা আমরা নিরীক্ষণের সংজ্ঞাটিকে তৈরি করব। তোমরা এখন নিরীক্ষণের সংজ্ঞাটি খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারবে যে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে কোনো কিছুর ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণই হচ্ছে নিরীক্ষণ। সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সুনিয়ন্ত্রিতভাবে, উদ্দেশ্য সাধনের জন্য, আমি যদি এখন এটাকে গুছিয়ে লিখে দিই তোমার সংজ্ঞার জন্য, সাধনের জন্য সুনিয়ন্ত্রিতভাবে, এটা লিখো, সুনিয়ন্ত্রিতভাবে বা সুনিয়ন্ত্রিত উপায়ে, সুনিয়ন্ত্রিতভাবে লিখো, সুনিয়ন্ত্রিতভাবে প্রাকৃতিক পরিবেশে কোনো বস্তু বা ঘটনার আমরা তো অবশ্যই কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করবো, তাই না? বলো, কোনো বস্তু বা ঘটনার ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণই হচ্ছে নিরীক্ষণ, না? এটাই হচ্ছে সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা খুব তোমরা মনে রাখার জন্য কথাগুলো, আমি এই কথাগুলি এত বৈশিষ্ট্য করে বললাম এই কারণে বললাম যে তোমাদের এই সংজ্ঞাগুলি লেখার সময় তোমরা ভাষা খুঁজে পাও না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু ভাষা খুঁজে পাও না, তোমাদের এটা একটা প্রবলেম। তোমরা কি নেট প্রবলেম, রিফা গালিব, এটা কি নেট প্রবলেমটা আমার না তোমার? লাইভ ক্লাসটা তো আমি দেখতে পাচ্ছি,
সাউন্ডও শুনতে পাচ্ছি। ওকে, প্রবলেম থাকলে তোমরা আমাকে একটু জানাও, আরো অনেকে অন্যরা জানাও যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সকলকে তামিমুল রাজু, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা নিয়ে বলছিলাম, দেখো আমরা নিরীক্ষণ নিয়ে কথা বলছি। নিরীক্ষণ কি সেটা বোঝার চেষ্টা করছি। নিরীক্ষণটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য আমার কোনো সুনিয়ন্ত্রিত উপায়ে বা কোনো একটা সুনিয়ন্ত্রিত ভাবে প্রাকৃতিক পরিবেশে, সেটা কোনো কৃত্রিম পরিবেশ হবে না, প্রাকৃতিক পরিবেশে কোনো বস্তু বা ঘটনার ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ। ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণই হচ্ছে নিরীক্ষণ। তাহলে আমরা নিরীক্ষণের সংজ্ঞাটি পেয়ে গেলাম, তাই না? দেখো নিরীক্ষণের সংজ্ঞায় আমরা যেটা বিষয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলি পেলাম, এইগুলি হচ্ছে আমরা বৈশিষ্ট্য করে লিখতে পারবো। যদি আমাদের বলে নিরীক্ষণ কাকে বলে, এখন আমরা যদি একটা উদাহরণ চাই, তো উদাহরণ তোমাদের হরমাসে রয়েছে, তাই না? যে মনে করো যে সাপোজ গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে, তাহলে চন্দ্রের যে আবর্তন প্রক্রিয়া, হ্যাঁ, বা আকাশের ধ্রুব তারার উপস্থিতি, একজন জ্যোতির্বিজ্ঞানী যখন এটি পর্যবেক্ষণ করবেন বা গবেষণা করবেন, তখন তিনি কি করবেন, সুনির্দিষ্ট উদ্দেশ্য তার হচ্ছে কি, যে ধ্রুব তারার গতিবিধি পর্যবেক্ষণ, কিংবা তার হচ্ছে চন্দ্রের গতিবিধি পর্যবেক্ষণ, বা আহ্নিক গতি বের করা। আহ্নিক গতি বের করতে যাচ্ছেন তিনি, আসলে কতটুকু সময় লাগে। তাহলে এই যে এই সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য তিনি কি করছেন, চাঁদের গতি বা পৃথিবীর গতি পর্যবেক্ষণ করছেন। তাহলে পৃথিবীর গতিটা পর্যবেক্ষণ করছেন কি, কেমন পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে। কারণ দেখো এই যে পৃথিবীটা যে ঘুরছে বা চাঁদ যে ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, এ তো ন্যাচারালি ঘুরছে, তাই না? আমরা কি কোনো একটা পৃথিবীকে বলছি ঘোরো, ঘুরাই দিলাম, তারপর টেস্ট করছি, তা তো করছি না। অটোমেটিক্যালি ন্যাচারালি যে ঘটছে, আমি সেটাকে সুনিয়ন্ত্রিত ভাবে, দ্যাট মিনস আমি দেখা যাচ্ছে এমনি খালি চোখে দেখতে পাচ্ছি না, আমি কোনো একটা ইকুইপমেন্ট ব্যবহার করছি, তাই না? দূরবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র, আমি কোনো একটা যন্ত্র ব্যবহার করছি। আমি কোনো একটা নির্দিষ্ট একটা স্থানে যাচ্ছি, কোনো একটা হাই রাইজ বিল্ডিং এ যাচ্ছি, সেখানে যে আমি কোনো একটা কিছু পর্যবেক্ষণ করছি, তাহলে একটি সুনিয়ন্ত্রিত ভাবে প্রাকৃতিক পরিবেশে ঘটছে সেটি, কোনো বস্তু বা ঘটনাকে, মনে করো বস্তুটি হচ্ছে চাঁদ, তাকে আমি কি করছি, ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ করছি, আমি চোখ দ্বারা প্রত্যক্ষণ করছি, সেটি হচ্ছে কি বলবো, আমি এটাকে নিরীক্ষণ করবো। তাহলে তোমরা উদাহরণ পেয়ে গেলা, কারণ চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ, আহ্নিক গতি নির্ণয় জন্য গতিবিধি পর্যবেক্ষণ, তাই না? এই যে উদাহরণ দিলে, তারপরে তুমি তার বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা হচ্ছে। এখন তার হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কিন্তু আমরা সংজ্ঞার মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য ইতিমধ্যে পেয়ে গিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি এই সংজ্ঞাটি বুঝতে পেরেছো কিনা? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। খুশিয়া, ধন্যবাদ তোমাকে। রুমি, ধন্যবাদ। সব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম, সকলকে ধন্যবাদ। তাহলে আমরা সংজ্ঞা থেকে আমরা এখন বৈশিষ্ট্যগুলি আমরা টপ কি করব, পিক করব। জাস্ট সংজ্ঞা থেকে কি করব, মানে বৈশিষ্ট্যগুলি পিক করব। দেখো প্রথম কথা হচ্ছে যে এটা এক নম্বর, আমি যদি এক নম্বর সংজ্ঞা দিই, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। কি হয়, প্রাকৃতিক পরিবেশে। আমি পয়েন্টটি সংক্ষেপে লিখবো, তোমরা এটা ডিটেলস লিখবে যে তোমরা বৈশিষ্ট্য লেখার জন্য নিরীক্ষণ হয় প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ তারপরে তুমি ব্যাখ্যা দিবে যে প্রাকৃতিক পরিবেশে নিরীক্ষণ হয়, কারণ হচ্ছে যে নিরীক্ষণ মনেই হচ্ছে যে কোনো কিছু সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ, এবং সেটা হচ্ছে প্রকৃতি যেভাবে ঘটে ঠিক সেভাবে পর্যবেক্ষণ করা। প্রকৃতিতে কোনো কিছু যেভাবে ঘটে ঠিক সেভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নিরীক্ষণ। তাই এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, হচ্ছে প্রাকৃতিক পরিবেশে এটা হয়ে থাকে। তারপরে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। কি থাকে, সুনির্দিষ্ট উদ্দেশ্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাচ্ছি সুনির্দিষ্ট উদ্দেশ্য। দেখো স্টুডেন্টস, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করো, বুঝে শুনে, তাহলে পড়া খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, এই দুটো থেকে কিন্তু অবশ্যই একটি সেট তো পাবেই, দুটি সেটও পেতে পারো। আগে টপিকগুলো সহজ ছিল, এই টপিকটা অত্যন্ত সহজ, কোনো ঝামেলা নেই। সো তোমরা একটু টপিকটা ভালো করে পড়লে খুব সহজভাবে বুঝে যাবে। সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। তারপরে কি দেখো, আমি সুনির্দিষ্ট উদ্দেশ্য টপিকটা নিয়েছি, সুনিয়ন্ত্রিত টপিকটা নিয়ে নিই এখন, নাকি? যে সুনিয়ন্ত্রিত পরিবেশ দরকার, সুনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ দরকার। দেখো সুনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলতে বোঝাচ্ছে আমরা কি, যে সুনিয়ন্ত্রিত ভাবে যদি তুমি পর্যবেক্ষণ না করো, তুমি এলোমেলো, তুমি বললে যে চাঁদ দেখে আসি, বাইরে গিয়ে চাঁদ দেখতে গেলো, তুমি কি পাবে? তুমি কিন্তু পাবে না। এখন দিনের বেলা তুমি চাঁদকে খুঁজেই পাবে না। চাঁদ আছে, বাট তুমি সূর্যের আলোয় তুমি চাঁদকে খুঁজে পাচ্ছ না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তোমার একটা সুনিয়ন্ত্রিত একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে তুমি সেটা কি করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে। আর সুনির্দিষ্ট উদ্দেশ্য তো আছেই। তারপরে আমরা কি করছি, যে প্রাকৃতিক পরিবেশে নিয়েছি ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ। কেমন হতে হবে সেটি, ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ হতে হবে, তাই না? ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ, কোনো মনের কল্পনার জগৎ থেকে কোনো কিছু নিয়ে আসা যাবে না।
ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ হতে হবে। আমাদের ইন্দ্রিয় যে পাঁচটি রয়েছে সেই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করব, প্রত্যক্ষণের ফলে যেগুলি দৃষ্টান্তগুলি পাই সেগুলি আমরা কি করি, আরোহ অনুমানের ভিত্তি হিসেবে আশ্রয় বাক্যে ব্যবহার করি। তাই আমাদের এখানে কি করতে হবে, ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণকেই ব্যবহার করতে হবে। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি বিষয় হচ্ছে যে দেখো যে এটি হচ্ছে নির্বাচনমূলক। নিরীক্ষণটা কেমন, নির্বাচনমূলক। নির্বাচনমূলক বলতে দেখো প্রকৃতিতে কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে, প্রকৃতিতে কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে। তারপর মনে করো যে তুমি হচ্ছে যে বৃষ্টি কেন হয় সেটা করতে যাচ্ছ, তাহলে বৃষ্টি কেন হয়, তাহলে তোমাকে যদি মনে করো যে শাওয়ার ছেড়ে দিয়েছে কেউ বা উপর থেকে কেউ মোটরের পানি পাইপ দিয়ে জোরে বৃষ্টিপাত করে ফেলছে, তুমি যদি সেটিকে পর্যবেক্ষণ করো তাহলে সেটাকে কিন্তু তোমার বৃষ্টির কারণ তুমি বের করতে পারবে না। তোমাকে বৃষ্টি যখন মেঘ দ্বারা সৃষ্ট বৃষ্টি হবে তখনই তোমাকে চেষ্টা করতে হবে এটা দেখার। তাহলে তোমাকে নির্বাচন করতে হবে প্রকৃতির অনেক জটিল ঘটনার মধ্যে থেকে যে কখন আমি কোন পরিবেশটাকে আমি বাছাই করব নিরীক্ষণের জন্য। তাহলে তোমাকে নির্বাচনমূলকভাবে তোমাকে কি করতে হবে, প্রত্যক্ষণ করতে হবে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে দেখো নির্বাচনমূলকভাবে এইগুলো করার পরে তোমার যে সিদ্ধান্তটি তুমি পাবে সেটি কিন্তু আসলে সবসময় সত্য নাও হতে পারে বা নিশ্চিত সিদ্ধান্ত নাও আসতে পারে। নিশ্চিত সিদ্ধান্ত নাও আসতে পারে। বলবা স্যার এত কষ্ট করলাম নিশ্চিত সিদ্ধান্ত কেন আসবে না? নিশ্চিত সিদ্ধান্ত নাও আসতে পারে, কারণটা হচ্ছে তুমি তো আসলে প্রকৃতির ঘটনা তো সবগুলো হয়েছে বারবার সে আগের কথা আরোহমূলক লম্ফ আমরা যেটা দিচ্ছি সেটা তো ঝুঁকি নিই আমরা, তাই না বলো? আমরা 10টি দৃষ্টান্ত যাচাই বাছাই করছি, আমরা 20টি সিদ্ধান্ত বা 100টি দৃষ্টান্ত দেখছি, নিরীক্ষণ করছি, নিরীক্ষণ করার পরে আমি একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সকল দৃষ্টান্তের উপরে। তাহলে এই যে আমি আরোহের লম্ফটা দিয়েছিলাম ঝুঁকি, সেখানে তো আমার একটা মনে করো যে নিশ্চিত তো থাকছে না, কারণ আমি সবগুলো দৃষ্টান্ত দেখছি না। সবগুলো দৃষ্টান্ত না দেখে আমি একটা অনুমান করছি, সেই অনুমানটি সম্ভাব্য, নিশ্চিত নয়। সো এই বিষয়টি খেয়াল রাখবে যে নিরীক্ষণের সিদ্ধান্ত আসলে নিশ্চিত নাও হতে পারে, নিশ্চিত হতে পারে, সত্য হতে পারে, এটাই ধরে নিচ্ছি আমরা। বাট কোনো একটা সময় আমরা ব্যতিক্রম দৃষ্টান্ত দেখতে পারি এবং ব্যতিক্রম দেখলে আমার সেই সিদ্ধান্তটি কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো এটি সম্ভাব্য হতে পারে। এই ছিল হচ্ছে বেসিক বৈশিষ্ট্য নিরীক্ষণের। ওকে, আমি নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলো মুছে দিচ্ছি, তোমরা আশা করি বৈশিষ্ট্যের পয়েন্টগুলো বুঝতে পারবে। এখন যে বিষয়টি সেটা হচ্ছে নিরীক্ষণের কিছু শর্ত রয়েছে, বুঝতে পেরেছো? যে তুমি যে নিরীক্ষণ করবা সেই নিরীক্ষণের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি গুরুত্বপূর্ণ। দেখো আমি এখন শর্তগুলি নিয়ে আলোচনা করব। শর্তগুলির মধ্যে কি রয়েছে দেখো, যিনি নিরীক্ষণ করবেন তার জন্য কয়েকটি শর্ত। একটা হচ্ছে যে দেখো বৌদ্ধিক শর্ত, বৌদ্ধিক বা বুদ্ধিগত, সহজভাবে বৌদ্ধিক বললে তোমরা যদি না বুঝো আমি বুদ্ধিগত লিখেছি। বুদ্ধিগত শর্ত। দুই হচ্ছে দৈহিক শর্ত বা শারীরিক শর্ত। আর হচ্ছে লাস্ট অফ অল তিনটাই রয়েছে, সেটা হচ্ছে নৈতিক শর্ত। নৈতিক শর্ত কিসের জন্য শর্তগুলো দেওয়া হয়েছে দেখি কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা, রিফা গালিবের ওখানে নেটের প্রবলেম, ঠিক আছে সমস্যা নাই। দেখো আমরা নিরীক্ষণের শর্তের কথা বলছি, যে নিরীক্ষণ কি করতে হলে তোমাকে যদি কোনো কিছু নিরীক্ষণ করতে হয় তাহলে তার জন্য কয়েকটি শর্ত তোমাকে মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে বুদ্ধিগত শর্ত। দেখো নিউটনের যদি ভালো মতো বুদ্ধি না থাকতো তাহলে নিউটন কিন্তু আপেলের যে ভূপতন সেটা নিরীক্ষণ করে তিনি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করতে পারতেন। তার মানে তোমাকে কোনো কিছু প্রপারলি নিরীক্ষণ করতে হলে তোমাকে অবশ্যই বুদ্ধিগত সক্ষমতা তোমার দরকার আছে। একজন ব্যতিক্রম যদি সৃষ্টি করতে, অনেকেই তো আসলে এইভাবে সৃষ্টি করেছেন তোমরা জানো, যার একটু বুদ্ধি কম বা যিনি একটু তার মেন্টাল সমস্যা রয়েছে, মানসিক সমস্যা রয়েছে হয়তো বা, তাহলে তাকে যদি তুমি বলো কোনো কিছু একটা নিরীক্ষণ করতে, কিভাবে নিরীক্ষণ করতে পারবে? কোনো কিছু সঠিকভাবে নিরীক্ষণ করতে পারবে, তিনি কিভাবে নিরীক্ষণ করতে পারবেন না। অর্থাৎ যিনি নিরীক্ষক হবেন তাকে অবশ্যই বৌদ্ধিকভাবে একটু স্বাবলম্বী বা তাকে একটু বুদ্ধিগত দিক থেকে সামর্থ্যবান হতে হবে। অর্ডিনারি একজন মানুষ তিনি যখন কোনো কিছু দেখে আসবে, সেটা তুমি একজন কোনো কিছু দেখে, ওই যে একটা গল্প তোমরা জানো মনে হয়, এই গল্পটি আমি আমার স্টুডেন্টদের সাথে বলি, যে একজন ম্যানেজার আর একজন খুব দিনমজুর পরিশ্রমী আর কি ওই কোম্পানিতে জব করে। তো ওই পরিশ্রমী যিনি সারাদিন তো খুব পরিশ্রম করে, তাই না?
খুব পরিশ্রম করে করে আসে, এসে বলে যে এসে বলছে যে স্যার উনি তো একটা জাস্ট সাইন করে, দিনে কয়েকবার সাইন করে, এসি রুমে বসে থাকে আর আসে যায়, তো উনি মাস গেলে এত টাকা বেতন পায়, আমরা দিন গেলে মাস গেলে মাত্র কয় টাকা বেতন পাই কেন? তো ওই ব্যাপারটা হচ্ছে যে গরু দেখতে পাঠাইছে নাকি বা কোনো একটি প্রাণী দেখতে পাঠিয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে বাইরে একটি ওই যে দূরে একটা গরু বাঁধা আছে ওটা দেখে আসো। তো ওটা দেখতে পাঠাইছে, একবার ম্যানেজারকেও পাঠিয়েছে আর একবার ওই শ্রমিককেও পাঠিয়েছে। তো শ্রমিক কি করেছে বলো তো, শ্রমিক একবার এসে বলছে যে আচ্ছা বলো তো শ্রমিক গরুটির রং কেমন? বলছে স্যার গরুটির রং সাদা। আচ্ছা ঠিক আছে, গরুটির তাহলে শিং কতটুকু উঁচু? স্যার এটা তো দেখি নাই। এভাবে সে 8-10 বার গিয়েছে, 8-10 বার গিয়ে 8-10টা বৈশিষ্ট্য জেনে এসেছে, দাঁত কয়টি, শিং কতটুকু বড়, বা তার বয়স কেমন হতে পারে, বা কোনো রোগ আছে কিনা, এইভাবে 7-8টা বৈশিষ্ট্য 7-8 বার দেখে এসেছে শ্রমিকটি। আর ম্যানেজার একবারে যে কি করেছে, সে খাতাতে সব নোট ডাউন করে এসেছে যে কি কি বৈশিষ্ট্য যা ম্যানেজার মানে তার মালিক জানতে চেয়েছে তার সাথে বেশি তথ্য নিয়ে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে নিরীক্ষণের ক্ষেত্রে তোমার অবশ্যই বুদ্ধিগত শর্তটা এই জন্যই দরকার যে তুমি প্রপারলি তাকে অবজারভেশন করতে হবে তোমাকে, তাহলে তুমি সেটিকে সঠিকভাবে নিরীক্ষণ করতে পারবে। তাই বুদ্ধিগত শর্তটি খুব জরুরি। তো যেটা বলছিলাম এরপর হচ্ছে দৈহিক শর্ত। তো দৈহিক শর্ত অবশ্যই আছে, আমরা বলেছি নিরীক্ষণ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণ, ইন্দ্রিয়ের ব্যাপার যেহেতু রয়েছে এখানে, ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষণের কথা বলা হচ্ছে। তো তোমার ইন্দ্রিয়গুলো সক্ষম হতে হবে। আর যদি আমার চোখটি নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে আমি তো এই চোখ দিয়ে নিরীক্ষণ করতে পারবো না, তাই না? কোনো কিছু কোনো একটি ঘটনা ঘটছে সেটাকে আমি যাচাই বাছাই করতে পারবো না, আমি ল্যাবে কোনো কিছু টেস্ট করতে পারবো না, প্রকৃতি কিভাবে ঘটছে দেখতে পারবো না। তাহলে আমার ইন্দ্রিয়ের মধ্যে যে চোখ একটি রয়েছে বা নাক রয়েছে কিংবা আমার জিহ্বা রয়েছে সেগুলো আমাকে প্রপারলি ফাংশনিং করতে হবে, তাহলে না আমি আমার দেহ ঠিক থাকতে হবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে, তাহলে আমি নিরীক্ষণ করতে পারবো। তাই এটা একটি শর্ত, দৈহিকভাবে সাউন্ড থাকতে হবে। আর একটি লাস্ট শর্ত, সেটা হচ্ছে নৈতিক শর্ত। নৈতিক শর্ত বলতে বোঝানো হচ্ছে যে কুসংস্কারচ্ছন্ন হওয়া যাবে না, কুসংস্কার মুক্ত হতে হবে। কি হতে হবে? কুসংস্কার মুক্ত। কুসংস্কার মুক্ত বা কোনো কিছু কোনো মতবাদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। আগে থেকে তুমি যদি ডগম্যাটিক হও, তুমি যদি প্রভাবিত হও কোনো একটি মতবাদের দ্বারা, তাহলে তুমি নতুন করে কোনো কিছু যাচাই বাছাই করতে হবে না। তুমি তো আসলে নতুন করে কোনো কিছু নিরীক্ষা করতে গেলে তোমার এই আগের কুসংস্কারের মতটি কি হবে, বারবার প্রধান হয়ে উঠবে তোমার কাছে। তুমি কি করবে? কিছু বিষয় এড়িয়ে যাবে, সঠিকভাবে তুমি নিরীক্ষণ করবে না। কোনো একটা কেস স্টাডি করবে, তুমি সাপোজ মনে করো যে সেখানে একজন ভিকটিম আছেন আর একজন মনে করো যে যে টিরানাইজার আছেন, একজন তিনি কি করেছেন যে তিনি অন্যায় করেছেন, তুমি তার সাপোর্ট নিতে যাচ্ছ, তাহলে তুমি তার অন্যায় ফুললি ইনভেস্টিগেট করতে হবে না, তোমাকে কি করতে হবে? নিউট্রালি সেটাকে ইনভেস্টিগেট করতে হবে। তাহলে অবশ্যই নৈতিকভাবে কি হতে হবে? কুসংস্কার মুক্ত হতে হবে। তাহলে এই হচ্ছে 3টি শর্ত পালন করলে নিরীক্ষণ করা সম্ভব। তাহলে তোমরা এই 3টি শর্ত মনে রাখবে, 3টি শর্ত ব্যাখ্যা করতে পারবে আশা করি। এখন যেটি আসছে সেটি হচ্ছে যে আমরা তাহলে নিরীক্ষণ কাকে বলে পড়লাম, নিরীক্ষণের বৈশিষ্ট্য পড়লাম, নিরীক্ষণের শর্ত পড়লাম। এখন এই নিরীক্ষণের প্রক্রিয়াটি পালন করতে যে আমরা কিছু অনুপপত্তির সৃষ্টি হচ্ছে। দেখো অনুপপত্তি সৃষ্টি করছি নিরীক্ষণ থেকে কিছু অনুপপত্তি, নিরীক্ষণের অনুপপত্তি। ওকে, অনুপপত্তি। দেখো নিরীক্ষণের অনুপপত্তি আসলে 2 প্রকার। অনুপপত্তি মানে আমরা বুঝি, অনুপপত্তি হচ্ছে ভ্রান্তি, ভুল। কোনো একটা কিছু করতে যে সেটি যেভাবে করা দরকার সেটি না করে আমরা যদি অন্যভাবে করে ফেলি, তো আমরা সেক্ষেত্রে ভ্রান্তির সৃষ্টি করে, সেটাকে আমরা বলি অনুপপত্তি। কোনো একটা কিছুর উৎপত্তি করতে যে অন্যরকম উৎপত্তি করে ফেলা, এটা হচ্ছে অনুপপত্তি। তো নিরীক্ষণের অনুপপত্তি কয় প্রকার? 2 প্রকার বলা হচ্ছে, তাই না? নিরীক্ষণের অনুপপত্তি 2 প্রকার। সেটি হচ্ছে যে একটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ, একটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ, আর একটা হচ্ছে যে অনিরীক্ষণ। অনিরীক্ষণ। দেখো ভ্রান্ত নিরীক্ষণ আর অনিরীক্ষণ দুটি শব্দের মধ্যে পার্থক্যটা কি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে নিরীক্ষণ করতে গিয়ে যে একটা হতে পারে যে তুমি যেটা তোমার দেখার দরকার সেটা তুমি না দেখে কি করছো, ভুল কিছু দেখছো, এটা হচ্ছে ভুল নিরীক্ষণ। আর অনিরীক্ষণ হচ্ছে তোমার যতটুকু দেখার দরকার, তুমি ততটুকু না দেখে বা যতটুকু পর্যাপ্ত পরিমাণ না দেখে তুমি অল্প কিছু দেখেছো, যেটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত ছিল সেটা দেখোনি, কিংবা প্রয়োজনীয় যে অবস্থা বা শর্তগুলো দেখার দরকার ছিল সেগুলো তুমি দেখোনি, সেটা হচ্ছে অনিরীক্ষণ মানে কম দেখা। আর ভ্রান্ত নিরীক্ষণ মানে হচ্ছে ভুল দেখা। বুঝতে পেরেছো? তাহলে ভ্রান্ত নিরীক্ষণ আর অনিরীক্ষণের পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে যে যেটি যেভাবে করছে সেটি সেভাবে না দেখে অন্যভাবে দেখা, সেটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। আর অনিরীক্ষণ হচ্ছে যতগুলি দৃষ্টান্ত দেখার পর্যবেক্ষণ করার দরকার ছিল ততগুলি দৃষ্টান্ত না দেখা, কিংবা যে প্রাসঙ্গিক অবস্থাগুলোর দরকার ছিল তোমার বিচার বিবেচনা করার, সেগুলো বিচার বিবেচনা না করা, সেটি হচ্ছে অনিরীক্ষণ। তাহলে এখানে ঘাটতির ব্যাপার, এখানে ভুলের ব্যাপার।
কিন্তু দুটি আলটিমেটলি ভুলের সৃষ্টি করবে, অনুভূতির সৃষ্টি করবে। ভ্রান্ত নিরীক্ষণ থেকে আমরা দুইটি প্রকার পাই, একটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত, একটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, আর একটা হচ্ছে যে সার্বজনীন বা সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। দুইটি ভ্রান্ত নিরীক্ষণ দুই রকম হতে পারে। ব্যক্তিগত বলতে মানে কোনো ব্যক্তি এককভাবে যদি কোনো একটি ভুল নিরীক্ষণ করেন তাহলে সেটা ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ কেমন? যেমন মনে করো সাপোজ একজন ব্যক্তি ওই যে হঠাৎ করে রাতে সে কোনো একটি বললো যে ভূত দেখেছে, সাপোজ একটি ভূত দেখেছে বললো, আসলে সে ভূত দেখেনি। সাপোজ হয়তো বা বিদ্যুতের তারে, তার বাড়ির সামনে যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেই তারে একটা স্পার্কিং হয়েছে, হ্যাঁ সামান্য তারে তারে ঘর্ষণ লাগছে, কোনো একটা শর্ট সার্কিট হয়েছে, সেখানে হয়তো বা একটা বিদ্যুতের একটু মানে ফুলকি ছড়িয়েছে না, স্পার্কলিং হয়েছে, সেটা দেখে সে বলছে ও আল্লাহ আগুন হয়েছে, তাহলে মনে হয় এখানে মনে হয় ভূত এসেছিল, ওখানে মনে হয় ভূত ছিল, রাতে আমি ভূত দেখেছি। তো এই যে তার ভূত দেখার যে ঘটনাটা, এটা সে একা দেখেছে এবং সেই একা যেহেতু সেটা ভুল ব্যাখ্যা করেছে, ভুল নিরীক্ষণ করেছে, তাই এটি হবে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণের মধ্যে হয় যেমন মনে করো যে ট্রেনে যাচ্ছ তোমরা সকলে মিলে তোমরা ট্রেনে যাচ্ছ, ট্রেনে যাওয়ার সময় তুমি দেখছো যে ট্রেনটা তোমার স্টেশনে থেমেছে, আর একটা ট্রেন এসে স্টেশনে থেমেছে, একটু পরে দেখলে তোমার ট্রেনটা চলা শুরু করে দিয়েছে, তুমি ফিল করছো যে মানে আমার ট্রেনটা চলছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখলা পাশের ট্রেনটা নাই, তখন তুমি বুঝতে পারলা যে তোমার ট্রেনটা ঠিকই তোমার ট্রেনের জায়গায় রয়েছে, পাশের ট্রেনটা চলে গিয়েছে, অর্থাৎ পাশের ট্রেনে যাচ্ছিল কিন্তু তুমি মনে করছো যে তোমার ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ, এই যে সবাই মিলে ভুল নিরীক্ষণ করলাম, এটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। কিংবা আমরা আরেকটা সব খুব মানে মজার একটা উদাহরণ দেখো, সূর্য উদিত হওয়া এবং সূর্য অস্ত যাওয়ার যে উদাহরণটা আমরা ব্যবহার করি, সূর্য উদিত হওয়া এবং অস্ত যাওয়ার যে উদাহরণ আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভুল। দেখো আমরা যে বলি সূর্য পূর্ব দিকে উঠেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে বা অস্ত যায়, সূর্য তো ওঠে না, সূর্য কি পৃথিবীর উপর দিয়ে উঠে পৃথিবীর নিচ দিয়ে চলে যায় এমন কিছু? আসলে তো ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে সূর্যের কক্ষপথে ঘুরছে, পৃথিবীর কক্ষপথে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। তো নির্দিষ্ট একটা সময়ে সূর্যের আলো পৃথিবীর একটি অংশে পড়ছে, তখন আমরা সেটাকে বলছি যে দিনে যখন শুরু তখন আমরা বলছি সূর্যের উদয় হচ্ছে, আসলে সূর্য ওখানেই আছে, সূর্য উঠছে না। আবার যখন পৃথিবীটা ঘুরতে ঘুরতে যে পৃথিবী ঘুরছে, পৃথিবীর একটি ওই অংশটা আস্তে আস্তে গধূলি লগ্নে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন আমি বলছি সূর্য চলে গেল অস্ত। আসলে সূর্য অস্ত যাচ্ছে না, পৃথিবী ঘুরছে, সূর্যের আলোটা জাস্ট হারিয়ে যাচ্ছে। তো এই যে সূর্যের উদয় এবং অস্ত হওয়ার যে ভ্রান্ত নিরীক্ষণ বা ভাষার যে ভুল, এটি আসলে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, সবাই মিলে আমরা এই ভুল নিরীক্ষণটা করছি। তাহলে এটা হচ্ছে দুই প্রকার ভ্রান্ত নিরীক্ষণের উদাহরণ, ব্যক্তিগত সার্বজনীন গেল। ওকে, এই পর্যন্ত কে কি বুঝতে পেরেছে দেখি, কি অবস্থা দেখি, রসনারা সকলে বুঝতে পারছো? আচ্ছা দেখি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো কিনা, সকলে আমাকে একটু জানিয়ে দাও, যারা আছো স্টুডেন্ট প্লিজ তোমরা একটু আমাকে জানাই দাও এই পর্যন্ত কথাগুলো যেগুলো বললাম, এগুলো একটু ইলাবোরেট কথার ব্যাপার, যেহেতু একটু মুখের কথার ব্যাপার, কথাগুলো আসলে তোমরা নিতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও যে স্যার না কথাগুলো বুঝতে পেরেছো, নাহলে আমি একটু রিপিট করবো, তোমরা টপিক বলো। ওকে, এরপরে আসছে আমি অনিরীক্ষণের ব্যাপারটা নিয়ে। অনিরীক্ষণটা কেমন হতে পারে? অনিরীক্ষণ দুই প্রকার। একটি হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ, দৃষ্টান্তের অনিরীক্ষণ। আমি যেহেতু এখানে জায়গা নেই, এটা এইভাবে নিয়ে আসলাম, আর এটা 2 নম্বরটা এইভাবে নিয়ে আসলাম, এটা 1 এটা 2। ওকে, একটা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ, আর একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। তাহলে দেখো, প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ একটি বিষয়, আর একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। কোনটি তারা কি বোঝাচ্ছে? আমরা পাশেরটি একটু মুছে দিচ্ছি, তোমরা আসলে এটা বুঝে ফেলেছ। দেখো, প্রাসঙ্গিক দৃষ্টান্ত যখন তোমার যেটি দরকার, প্রাসঙ্গিক দৃষ্টান্ত বলতে মনে করো কোনো একটি বিষয়ে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবা, তার জন্য তুমি 5টি দৃষ্টান্ত দেখেছো, বাট 5টি দৃষ্টান্ত দেখার পরে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এখানে তোমার কি আসলে কুসংস্কারটা এখানে প্রভাব ফেলে, বুঝতে পেরেছো? এখানে কুসংস্কারটা প্রভাব ফেলে। যেমন তোমার 3 দিন সকালবেলা উঠে দেখছো 3 দিন সকালবেলা শালিক পাখি তোমার ঘরের জানালায় এসে কিচিরমিচির করে 3 দিন। সেই 3 দিনই সকালবেলা উঠে তুমি তোমার মা বা কিংবা বাবার কাছে বকা খেয়েছো।
তো তুমি হঠাৎ করে ভাবলা, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলা যে যেহেতু যেদিনই শালিক পাখি, গত 3 দিনে যে ঘটনা, যেদিনই শালিক পাখি আমার জানালায় এসে বসেছে সেদিনই আমি আমার আব্বা আম্মুর বকানি খেয়েছি, তাহলে শালিক পাখি হচ্ছে বকানি খাওয়ার কারণ। যদি এমন একটি ঘটনা হতে পারে, সাপোজ হয়ে গেল, তা তুমি এটা দেখার পরে তোমার ভিতরে একটা আসলে কুসংস্কার জন্ম নিল, তাই না? তুমি আসলে এই যে দৃষ্টান্ত, প্রাসঙ্গিক যে দৃষ্টান্ত, যে শালিক পাখির সাথে বকুনি খাওয়ার যে ব্যাপারটা, এটা তুমি আসলে কি করেছো, আরো যদি 5 দিন দেখতা, আরো যদি 5 দিন তুমি সিদ্ধান্ত দেখতা যে দৃষ্টান্ত যে শালিক পাখি এসেছে কিন্তু বকা খাওনি, তুমি খেয়াল করবে, তখন তোমার কুসংস্কারটা দূর হয়ে যেত। কিন্তু তুমি আগেই কি করে ফেলেছো, অল্প কয়েকটি দৃষ্টান্ত দেখেই। আরেকটা বিষয় হচ্ছে অল্প কয়েকটি দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নেওয়া। এখানে আসলে প্রাসঙ্গিক দৃষ্টান্ত বলতে বোঝানো হচ্ছে অল্প কয়েকটি দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নেওয়া, অল্প কয়েকটি দৃষ্টান্তের পর্যবেক্ষণ, দৃষ্টান্তের পর্যবেক্ষণ। তাহলে এখানে আমরা যখন পরীক্ষাতে আসবে যে এটা আসলে কি ধরনের অনিরীক্ষণজনিত অনুভূতি, তোমরা বলবে যে প্রাসঙ্গিক দৃষ্টান্তের কারণে অনিরীক্ষণ। যেগুলো দেখবে যে অল্প কয়েকটি দৃষ্টান্ত, যেমন মনে করো যে বলা হলো যে লম্বা মানুষ, বলে না লম্বা মানুষের হাঁটুতে বুদ্ধি থাকে, অনেকে আবার এই কথাটা বলে মজা করে, না যে যারা একটু লম্বা হয় তাদের হাঁটুতে মানে বুদ্ধি কম। সে হয়তো বা 2-3টা লোককে দেখেছে, আশপাশে পরিচিত বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মধ্যে দেখেছে যে 3টি লম্বা মানুষ, তাদের একটু বুদ্ধি কম, দেখে সে বলে দিল যে লম্বা মানুষের বুদ্ধি কম। তো এই যে কথাটি সে বললো, সে আসলে কি করেছে, করেনি, বেশি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেনি। তাহলে লম্বা মানুষ, বিল গেটস বা আরো বড় যারা লম্বা লম্বা মানুষ রয়েছে, তাহলে কি তারা বুদ্ধিমান নয়? তারা বুদ্ধিমান। তাহলে সে আসলে কি করছে, পর্যাপ্ত পরিমাণ দৃষ্টান্ত, সে প্রাসঙ্গিক দৃষ্টান্ত সে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করেনি, তাই তার প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি হয়েছে। তাহলে লম্বা মানুষের বুদ্ধিমান না হওয়ার যদি উদাহরণ দাও, শালিক পাখি যদি তোমার বকনি হওয়ার কারণ হয় তুমি বলো, এগুলি সবই কি হবে, দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি, অর্থাৎ পর্যাপ্ত দৃষ্টান্ত তুমি নিরীক্ষণ করনি, সেটাকে বলা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি। দেখি কে কি লিখেছো। অনেক আচ্ছা, সবাই সবাই বুঝছো, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাই বুঝেছেন, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যে পর্যন্ত আমরা বললাম সেটা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের। এখন যেটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণজনিত অনুভূতি। প্রয়োজনীয় অবস্থা বলতে বোঝানো হচ্ছে অনেকের শর্তের ব্যাপার, তাই না? যে অনেকটা এখানে শর্তের বিষয়টা আসছে, এটা বোঝার জন্য তোমরা মনে রাখবে যে অনেক সময় দেখা যাচ্ছে একটি ঘটনা ব্যাখ্যা করতে যাই, যে সাপোজ মনে করো যে তোমার একটা রেজাল্ট ভালো হওয়ার যে ব্যাপার, ফলাফল ভালো হওয়ার যে পিছনে যে ব্যাপারটি রয়েছে, সেটা হচ্ছে ফলাফল ভালো হওয়ার কারণ। মনে করো ফলাফল ভালো হওয়ার কারণ, তো এই বছর ফলাফল মনে করো যে সাপোজ 2019 সালের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় অনেকেই ভালো A+ পেয়েছে, অনেক ভালো ফলাফল করেছে সারা বাংলাদেশ জুড়ে। তো এই ফলাফল ভালো হওয়ার পিছনে যদি কেউ কোনো একটি কারণ বললো যে সাপোজ যে করোনা ভাইরাস হয়েছিল, করোনা ভাইরাসের কারণে সব স্টুডেন্টরা ঘরের মধ্যে ছিল, কলেজে ক্লাস করতে পারে নাই, এবং ক্লাস করে না, বাইরে যায় নাই, সারাদিন ঘরে বসে পড়াশোনা করছে, এই জন্য রেজাল্ট ভালো হয়েছে। আসলে ব্যাপারটি সেমনটি নয়, হয়তো বা সেমনটি না, আরো অনেকগুলি কারণ সেখানে ছিল। বাবা মার গাইডেন্স ছিল, টিচারদের এফোর্ট ছিল, সেই স্টুডেন্টদের পড়াশোনা ছিল, তারপর কিংবা হচ্ছে পরীক্ষা হয়তো বা বলা হয়েছে, এমন হতে পারে যে একটু শিথিল করে পরীক্ষাগুলো নেওয়া বা খাতাগুলো একটু শিথিল ভাবে দেখা, যেহেতু পরিস্থিতি খারাপ ছিল। বা হয়তো বা কেউ 79 পেয়েছে, তাকে 80 করে দেওয়া হয়েছে, সাপোজ 1 মার্ক গ্রেস দেওয়া হয়েছে, সাপোজ বলা হচ্ছে যেহেতু পরিস্থিতিটা এই বছর খারাপ বা এমন একটা হতে পারে। তো এই সমস্ত অনেকগুলো কারণে দেখা যাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়ে গেল, তবে একটু বেশি প্লাস পেয়েছে গত বছর যেতে। তাহলে একটিকে যদি আমরা কারণ হিসেবে দেখাই, তাহলে সেটা প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণজনিত বলতে হবে। কিংবা যদি আমরা এই উদাহরণটি থেকে সরে এসে আমরা যদি বলি বাংলাদেশের আমরা কোনো একটি জেলায় হঠাৎ করে খুব বেশি ডেভেলপ করছে, কিংবা কোনো একটি দেশ খুব বেশি ডেভেলপ করছে, সাপোজ নরওয়ে খুব বেশি ডেভেলপ করছে, হ্যাঁ, তো নরওয়ে যে খুব বেশি ডেভেলপ করছে এর কারণে বললো কি যে ওই দেশের গণতন্ত্র রয়েছে, ওই দেশে কি রয়েছে, গণতন্ত্র রয়েছে। তাহলে তুমি বলো গণতন্ত্র তো অনেক দেশেই রয়েছে, তাই না? তাহলে ওই দেশটাই স্পেসিফিকভাবে ডেভেলপ কেন হইলো এত? আসলে তার পিছনে আরো অনেকগুলো কারণ রয়েছে। সেখানকার মানুষগুলো সচেতন, মানুষগুলো সৎ, সেখানকার মানুষগুলো পরিশ্রমী, সেখানে গণতান্ত্রিক সিস্টেমগুলো সঠিকভাবে ফলো করা হয়, সেখানে প্রশাসন থেকে শুরু করে পুলিশি তৎপরতা, আইনি তৎপরতা সবগুলি কার্যকর হয়, বিচার ব্যবস্থা স্বচ্ছ, এই অনেকগুলি ফ্যাক্ট। সেখানকার মাটি উর্বর, সেখানে শিল্পী তারা উন্নত, তাই না? অনেকগুলো ফ্যাক্ট দিয়ে নরওয়ে হচ্ছে কি উন্নত।
বলা হলো নরওয়ে উন্নত রাষ্ট্র। তাহলে এই যে অনেকগুলো ফ্যাক্ট না দেখে তুমি যদি শুধু গণতন্ত্রের চর্চাটাই শুধু দেখো, কিংবা তুমি গণতন্ত্রটা তুমি ওভারলুক করলা, তুমি বললা যে কি সেখানে শিল্প উন্নত, বারবার তুমি শিল্প উন্নত দেখে দেখে তুমি বললা যে যে দেশই শিল্প উন্নত সেই দেশই উন্নত। তো ব্যাপারটা এইভাবে যদি তুমি বলো তাহলে কি হবে, প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণজনিত অনুভূতি হবে। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণজনিত অনুভূতির কারণে আমরা অনিরীক্ষণ অনুভূতি পেতে পারি। তাহলে আমরা মোট নিরীক্ষণের অনুভূতি 4 রকম পেলাম। একটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণের জন্য 2টি, ব্যক্তিগত এবং সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। আর হচ্ছে অনিরীক্ষণজনিত অনুভূতি, সেটা প্রাসঙ্গিক দৃষ্টান্তের হতে পারে, দৃষ্টান্ত কম দেখা। আর একটা হচ্ছে যে প্রয়োজনীয় অবস্থাগুলো এড়িয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই ধরনের অনুভূতিগুলো আসতে পারে পরীক্ষায়। এই 4টি ধরনের অনুভূতি তোমরা পরীক্ষা আসলে আশা করি পারবে এবং নিজেরাও আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আমরা তাহলে নিরীক্ষণের টপিকটি শেষ করলাম। দেখি আমার ক্লাস টাইম আছে, ক্লাস টাইম আর খুব বেশি নেই। তাহলে আজকের ক্লাস টাইম আমি এই পর্যন্ত শেষ করব। আমি আগামী দিন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায়ে আমরা পরীক্ষণের টপিকটি, পরীক্ষণ এবং পরীক্ষণের তুলনামূলক আলোচনা, এই পরীক্ষার টোটাল রিভিউ ক্লাসটি নিব আগামীকাল। এই অধ্যায়ের যেখানে যাই টপিক কথাটি বুঝতে পারোনি, যে টপিকটি বুঝতে পারোনি সেটা আমাকে আগামীকাল বলবে। সো আজকে তোমরা যেটা করবে, আগামীকাল মঙ্গলবারে যেহেতু 12টার সময় আমার ক্লাস রয়েছে, তোমরা আজকে যেটা করবে এই অধ্যায়টা আবার রিভিশন দেবে। আমি যেভাবে টপিকগুলো বলেছি সেই টপিকগুলো একটু সংজ্ঞা, ডেফিনিশন, উদাহরণগুলো, পার্থক্যগুলো একটু বুঝে শুনে পড়ে তোমরা দেখে রাখবে। যেই টপিকগুলি, যে কথাগুলো বুঝতে পারবে না সেটা আগামীকাল আমাকে বলবে। এই অধ্যায়ের একটা রিভিউ ক্লাস হবে। আর আগামী ক্লাসে যদি আমি পারি, আমি অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায় শুরু করব, প্রতীকী যুক্তিবিদ্যা। খুব বেশি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আমরা এই অধ্যায়টি শুরু করব। তোমরা আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে এই পর্যন্তই। দেখি তোমাদের কি বুঝতে পেরেছো, খুশিয়ারা বুঝতে পেরেছো? হ্যাঁ, আজকে টপিকটা গতকাল থেকে সহজ, অবশ্যই সহজ। আজকে টপিকটা আসলেই খুব সহজ টপিক। সো আসলে সহজ আর কঠিন মিলিয়ে, তাই না? তো কিছু বিষয় লাগবে সহজ, কিছু বিষয় লাগবে কঠিন, বাট সবগুলো যদি আমরা বুঝে পড়ি সবগুলোই খুব সহজ হয়ে যাবে। এবং বুঝে আসলে সর্ট আউট করে নেওয়া একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তোমরা একটু তাহলে যেটা বললাম সেটা করবে। আগামীকাল ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার। ভালো থাকবে ডিয়ার স্টুডেন্টস, আমার জন্য দোয়া করবে। আগামীকাল 12টায় ঠিক দেখা হবে আবার ইনশাআল্লাহ। খোদা হাফেজ।